Hello, and welcome everyone. Assalamu alaikum. Welcome back. Assalamu alaikum. Hello, and welcome back. আজকের কাজ ক্ষমতা শক্তি ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লাসে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভাইয়া সকলে কেমন আছেন এবং সকলে কি কোথায় থেকে আমাদের ক্লাসটিতে জয়েন করছেন এবং আপনারা সকলেই কেমন আছেন আপনি আপনার পজিটিভ রিভিউটা জানিয়ে দেন এবং সেই সাথে আপনারা সকলেই কেমন আছেন আপনি আমার পজিটিভ রিভিউটা দ্রুত জানিয়ে দিন। তো ভাইয়া তো আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছিল ওয়ার্ক এনার্জি পাওয়ার এসএসসি চ্যাপ্টার নাম্বার 4। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যা কিছু জানতে লাগবে আমাদের চ্যাপ্টারের শুরুতে সব কিছু আমরা শিখে ফেলবো। কাজ, স্প্রিং, বিভব শক্তি, হাতুড়ি ব্রেক, ক্ষমতা, পাওয়ার, দক্ষতা বাচ্চা, ওভারঅল সব কিছু পড়বো ইনশাল্লাহ ভাইয়া। কিন্তু পুরোটা সময় ধরে ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে, আর এর জন্য যা কিছু জানতে লাগবে সব কিছু আমাদেরকে জানা, এরপরে আমরা সব ধরনের সিকিউব সলভ করবো ইনশাল্লাহ। যদিও আমরা আজকে টাইম দিয়েছিলাম সকাল রাত 8টায়, বাট ইলেকট্রিসিটির কারণে আমরা রাত 8টার সময় আসতে পারি নাই, অনেকটা বেশি লেট হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পর আমরা লাইভটাতে জয়েন করছি। বাট হট এভার দ্য সিচুয়েশন, ড্রপ ইট, আমরা ইনশাল্লাহ শুরু করবো ক্লাসটি। তো ডোন্ট ফরগেট ইট, কিছু মনে করবেন না ভাইয়া কি সময়টা একটু লেট হওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে লেট জাম্পিং টু আওয়ার ক্লাস। প্রথমে হচ্ছিল ওয়ার্ক, কাজ। কাজ কি? লেটসে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে যদি আমরা এফ পরিমাণ ফোর্স দেই এফ, এতে করে এই বস্তুটি এক্স পরিমাণ সরে যায়। এক্স পরিমাণ সরে এই বস্তু শুরুতে ছিল এ অবস্থানে, এবং এফ পরিমাণ বল দেওয়াতে এক্স পরিমাণ সরে বস্তুটি বি অবস্থানে পৌঁছায়। যদি বস্তুটি এ অবস্থান থেকে সরে বি অবস্থানে পৌঁছায়, তাহলে এই বস্তুর উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে, এ থেকে বিতে পৌঁছাইতে কৃত কাজ কত, ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এফ এক্স, মানে হচ্ছিল বল এবং বল প্রয়োগে কতটুকু স্মরণ হয়েছে এই ধরনের গুণফলে হচ্ছে হলো কৃত কাজ। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই সমীকরণে কোনটারে কি বলে? ডাব্লিউ হচ্ছিল কাজ, কৃত কাজ বা ওয়ার্ক। এফ ফর ফোর্স, আর এক্স ফর স্মরণ বা ফোর্স বা বল, স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এইটা হচ্ছিল কঠিন বস্তুর ক্ষেত্রে। লেটস আমাদের কাছে একটা কঠিন বস্তু আছে, এই বস্তুর উপরে আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এতে বস্তুটির এক্স পরিমাণ স্মরণ হয়েছে। এই স্মরণ এবং এই বস্তুর উপরে প্রয়োগকৃত বলের গুণফলই হচ্ছিল কাজ, ওয়ার্ক, ডাব্লিউ। যদি এরকম না হয় একটা গ্যাস বেলুন হইতো, লেটস আমাদের কাছে একটা গ্যাস বেলুন আছে, গ্যাস বেলুন। এই বেলুনের উপরে যদি আমরা এফ পরিমাণ বল দেই এবং এতে এক্স পরিমাণ স্মরণ হয়েছে, এটা কি কোনো ভ্যালিড কিছু হইলো ভাইয়া? এটা তো ভ্যালিড কিছু হইলো না। তো বেলুনের উপরে কি হয়? লেটসে আমরা এই বেলুনের উপরে চারদিক থেকে চেপে ধরছি, চারদিক ধরে চেপে ধরায়। লেটসে শুরুতে বস্তুর আয়তন ছিল ভি, এবং চারদিক থেকে চেপে ধরা লেটসে বেলুনটির আয়তন কমে হয়েছিল ভি প্রাইম। আয়তনের পরিবর্তন কত হয়েছে? ডেল ভি ইকুয়াল টু হচ্ছিল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম, অথবা স্মল ভি ইকুয়াল টু হচ্ছিল ক্যাপিটাল ভি মাইনাস হচ্ছিল ভি প্রাইম। তো এই মুভমেন্টে কতটুকু কাজ হয়েছে? তো আমরা কি জানি, ফোর্স ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা স্মরণ। কাজ ইকুয়াল টু হচ্ছে হলো বল ইন্টু হচ্ছিল স্মরণ। এখন আমরা দেখব যে এই কাজ ইকুয়াল টু হচ্ছিল এই ফোর্সকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা ভাগ করাই এবং এই স্মরণকে যদি আমরা ক্ষেত্রফল দ্বারা গুণ করাই, তাহলে দেখো তবে এই বিষয়টা কিরকম হচ্ছে, মানে এফ বাই এ ইন্টু হচ্ছে এ ইন্টু এক্স। তাহলে এই এ কেটে কিন্তু এফ এক্সই বাঁচতেছে, এফ এক্সই বাঁচে।
তো আমরা কি এটা লিখতে পারি না? এর আগের ক্লাসকে কিন্তু আমরা খুব ভালোভাবেই পড়ছি যে প্রেশার চাপ P ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া, আর আয়তন V ইজ ইকুয়াল টু হচ্ছিল A ইন্টু এল, ক্রস সেকশন এরিয়া ইন্টু দৈর্ঘ্য। এই ক্রস সেকশন এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্টই হচ্ছিল বস্তুর আয়তন। তো এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি না যে ফোর্স বাই এরিয়া, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছিল P, এবং ক্রস সেকশন এরিয়া ইন্টু দৈর্ঘ্য হচ্ছে লিখতে পারি আমরা হচ্ছিল V। তাহলে হচ্ছিল কি W ইজ ইকুয়াল টু হচ্ছিল P ইন্টু V। এই সমীকরণে কোনটারে কি বলে? W হচ্ছিল ওয়ার্ক বা কাজ, ফিজিক্যালি ওয়ার্ক ডান বা কাজ। এই P কি? প্রেশার, এই V কি? V হচ্ছিল আয়তন বা ভলিউম। কি? চাপ। বা দেখো আমরা দুই ধরনের কাজের ফর্মুলা শিখলাম। তো শুরুতে আমরা শিখছি হচ্ছিল কোনো একটা কঠিন বস্তু আছে আমাদের কাছে, আর ওই বস্তুর উপরে আমরা F পরিমাণ বল দিছি, এতে করে বস্তু X পরিমাণ সরণ হয়েছে। তাহলে বস্তুর উপর কতটুকু কাজ হয়েছে? শুরুতে বস্তু A অবস্থানে ছিল, এরপরে F পরিমাণ বল দেয়, বস্তু X পরিমাণ সরণ হয়ে বস্তু B অবস্থানে পৌঁছাইছে। যদি A থেকে বস্তু B তে পৌঁছায় তাহলে বস্তুর উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে? বস্তুর উপরে কাজ করা হয়েছে ওই বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগে বস্তুর যতটুকু সরণ হয়েছে, এই বল এবং সরণের গুণফলটাই হচ্ছিল কাজ W। যদি এরকম না হয় একটা গ্যাস বেলুন হইতো, লেটসে আমাদের কাছে একটা গ্যাস বেলুন আছে, এই গ্যাস বেলুনের উপরে আমরা কিছু পরিমাণ প্রেশার দিছি, P পরিমাণ প্রেশার দিছি, এতে করে বস্তুর কিছু পরিমাণ আয়তনের চেঞ্জ হয়েছে। তো ভাই এইটা কিভাবে হয়েছে? এর আগে আমরা পদার্থের অবস্থা ও চাপের ক্লাসটা নিয়েছি, তুমি এই স্টল করে একটু নিচে নামলেই আমাদের গ্রুপে দেখতে হবে যে পদার্থের অবস্থা ও চাপের ক্লাসে আমরা এই সব কিছু পড়াইছি, যে চাপ কিভাবে আসে, যে P ইজ ইকুয়াল টু হচ্ছিল ফোর্স বাই এরিয়া, ভলিউম ইজ ইকুয়াল টু A ইন্টু এল। যদি ভাই তোমার বুঝতে একটু কষ্ট হয়, আমরা দেখবো যে এরিয়া, লেটস আমাদের কাছে যদি একটা তার থাকে, এই তারের ক্রস সেকশন এরিয়া A এবং এই তারের ইনিশিয়াল দৈর্ঘ্য যদি L হয়, তাহলে এই তারের ভলিউম আয়তন V ইজ ইকুয়াল টু হচ্ছিল ক্রস সেকশন এরিয়া ইন্টু এল। এট দ্য সেম টাইম এই পুরো বেলুনের ক্রস সেকশন এরিয়া হচ্ছিল A এবং এই বেলুনের আয়তন কমছে হচ্ছিল X পরিমাণ। যদি আয়তন X পরিমাণ কমে, তাহলে এই বস্তুর উপরে যে পরিমাণ ফোর্স আমরা দিছি, প্রেশার এবং এই আয়তনের পরিবর্তনটাই হচ্ছিল কৃতকাজ। এই গেল আমাদের প্রথম টপিক, কৃতকাজ শেষ। এরপরে আমরা দেখবো হচ্ছিল এই স্প্রিং বল দ্বারা কাজ না, এরপরে আমরা আরো কিছু দেখবো, সেটা হচ্ছে ইনক্লাইন সারফেস বরাবর যদি কোনো বস্তু আমরা উপর দিকে তুলি। ভাই ওভারঅল সবার সবকিছু বোঝা উচিত, যদি আমরা বুঝে থাকি তবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এইবার দেখবো আমরা হচ্ছিল লেটস আমাদের কাছে একটা সারফেস আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ইনক্লাইন অ্যাঙ্গেল। এই একটা সারফেস, এটা হচ্ছে ইনক্লাইন সারফেস। এই ইনক্লাইন সারফেসের অ্যাঙ্গেল যদি ইনক্লাইন অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তো এই বস্তুর উপর, এই সারফেসের উপরে যদি আমরা একটা বস্তু রাখি, এই বস্তুর ভর যদি হচ্ছে M হয়, তাহলে ডেফিনেটলি এই বস্তু এই সারফেসের উপরে mg এর সমপরিমাণ বল নিচের দিকে কাজ করবে। তো এই mg কে আমরা কি দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি না? mg এর নিচে ভিতরের দিকে যে অংশ আসবে, এই দিকের বরাবর অংশ হবে হচ্ছিল যে দিকের সাথে কোণ, এই ইনক্লাইন সারফেসের এই ইনক্লাইন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায় যে এই কোণটাও থিটা হবে, এই কোণটাও থিটা। তো এই কোণটা থিটা হয়, যে যার সাথে কোণ তার সাথে নেব আমরা হচ্ছিল কস, তাহলে এই দিকের অংশ হবে হচ্ছিল কত? mg কস থিটা। এবং এই সারফেস বরাবর এই নিচের দিকের অংশ আসবে কত? এই দিকের অংশ হবে হচ্ছিল mg সাইন থিটা। যে দিকের সাথে কোণ না সেই দিকের সাথে সাইন থিটা। এই দিকের সাথে হচ্ছিল mg কস থিটা, এই দিকের সাথে হচ্ছিল mg সাইন থিটা। আর অভিলম্বিক প্রতিক্রিয়া সবসময় একদম 90 ডিগ্রি বরাবর কাজ করে। এই জায়গায় অভিলম্বিক প্রতিক্রিয়া আর কিন্তু একদম 90 ডিগ্রি বরাবর উপরের দিকে। আর এর ঘর্ষণ বল F কে একদম এই দিকে, বিপরীত দিকে। তাহলে এই বস্তুটা যদি এই দিকে গড়ায় পড়তে চায়, তাহলে সে কত ত্বরণে এই
নিচের দিকে গড়ায় আসবে, নিচের দিকে গড়ায় এই অবস্থানে আসবে, সেই ত্বরণটা আমরা বের করব। তো এই বস্তুর উপরে মোট কি পরিমাণ বল অ্যাপ্লাই করা হয়েছে, বল দেখো, এই বস্তুর উপরে মোট বল mg sin থিটা মাইনাস ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে fk সামেশন অফ f। আমরা বের করবো এই বস্তুর ত্বরণ, কত ত্বরণে এই বস্তু নিচের দিকে গড়ায় পড়বে। f ইকুয়াল টু আমরা লিখতে পারি ma ইজ ইকুয়াল টু হচ্ছিল mg sin থিটা, mg sin থিটা মাইনাস হচ্ছিল fk হচ্ছিল ঘর্ষণ বল। এইবার আমরা দরকার হচ্ছিল আমাদের a ইজ ইকুয়াল টু হচ্ছিল mg sin থিটা মাইনাস fk ডিভাইডেড বাই m। এই সমীকরণে কোনটারে কি বলে, এ হচ্ছিল ত্বরণ বা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বা ত্বরণ। এই fk কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। আর কি জানতে লাগবে, m হচ্ছিল বস্তুর ভর বা ম্যাস, m ফর ম্যাস, ম্যাস অথবা ভর। আর কি জানতে লাগবে, জি কি, জি হচ্ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা মহাকর্ষীয় ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তো এই সমীকরণে যদি আমরা এই বস্তুর ত্বরণ বের করতে চাই, লাগবে হচ্ছিল সাইন থিটা। সাইন থিটা, এই সাইন থিটা আমরা কিভাবে বের করব, দেখো ভাই, এই যে ত্রিভুজটা আমরা পাইছি, এই ত্রিভুজের এই তোমার যে কোশ্চেন কর্তা, এই কোশ্চেন কর্তা তোমাকে এই অতিভুজ দিয়ে রাখবেন। অতিভুজ যদি এ হয়, এখানে কিন্তু থিটা দিয়ে রাখছে, এই কোণের ইনক্লাইন অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে, তাহলে আমাদের দরকার হবে হচ্ছিল এই এইচ বের করা, এইচ সাইন থিটা বের করা, তাই তো। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অত্রিভুজ, লম্ব এইচ, অতিভুজ হচ্ছিল এইচ বাই এ। যে কোনো সময় যদি তোমার এইচ দরকার হয় এই জায়গায় থেকে, তারা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছিল আমরা পাবো যে সাইন ইন্টু এ, সাইন থিটা ইন্টু হচ্ছিল এ, সাইন থিটা এ, অথবা এ সাইন থিটা, এরকম লিখতে পারি আমরা, এ সাইন থিটা অথবা সাইন থিটা ইন্টু এ, যে কোনোভাবে লিখলেই চলছে। তো এই যে সমীকরণগুলো আমরা খুব সুন্দরভাবে এগুলো সলভ করব, এবং এর পরবর্তীতে আমরা সব কিছু দেখবো এগুলো কিভাবে কাজ করে। তো আমাদের কাছে একটা ইনক্লাইন সারফেস আছে, এই সারফেসের উপরে একটা বস্তু আছে যার ভর হচ্ছিল এম। এই বস্তুর উপরে যদি আমরা উপর থেকে ছেড়ে দেয়, তাহলে এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে গড়ায় আসবে। তো এই ত্বরণটা যদি আমরা বের করতে চাই, তাহলে এই বস্তু ডেফিনেটলি এই সারফেসের উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এম ডি এর সমপরিমাণ বল, একদম 90 ডিগ্রি বরাবর কাজ করবে নিচের দিকে। এম ডি নিচের দিকে কাজ করবে, এম দিকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে যে আর ভেক্টর, এই ভেক্টরকে যদি আমরা দুইটো কম্পোনেন্টে ভাগ করি, এই দিকের একটা অংশ থাকবে এবং আর এই দিকের একটা অংশ থাকবে। তো এই অংশটা যদি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই দিকের আর এই দিকের অংশ হচ্ছিল এক্স এক্সিস বরাবর অংশ হচ্ছিল আর কস থিটা, এবং এই উপরের দিকের অংশ হয়েছিল আর সাইন থিটা। যদি এই কোণটা থিটা হইতো, এই কোণটা থিটা হইতো, এটা থিটা 1, এটা থিটা 2, যদি এই কোণটা থিটা হইতো, তাহলে এই দিকের অংশ হইতো হচ্ছিল আর কস থিটা, আর কস থিটা, এবং নিচের দিকের অংশ হইতো হচ্ছিল আর সাইন থিটা, থিটা 2। তো ডেফিনেটলি যে দিকের সাথে হবে হচ্ছিল কোণ, সেই দিকের সাথে হবে হচ্ছিল কস, আর যে দিকের সাথে কোণ না, সেই দিকের সাথে সাইন। তো এইভাবে একটা ভেক্টরকে উপাংশে ভাগ করতে হয়। তো এই জায়গায় যে একটা বল একটা ভেক্টর, এই বল একদম নিচের দিক বরাবর কাজ করছে, এইটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করছি। এর নিচে ভিতরের দিকের অংশ থাকে, ভিতরের দিকের যে অংশ, এই কোণটা যদি থিটা হয়, জিওমেট্রিক্যালি ভাবে খুব সুন্দরভাবে প্রমাণ করা যায়, তাহলে এই কোণটাও থিটা হবে।
তো এই কোণটা যদি থিটা হয়, যে দিকের সাথে কোণ সেই দিকের সাথে কস, এম দি কস থিটা, আর এই দিকের অংশ হচ্ছে এম দি সাইন থিটা, এবং এই বস্তুর ঘর্ষণ বল কাজ করবে সোজাসুজি বিপরীত দিকে এফ কে, এবং এর অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে একদম উপরের দিকে 90 ডিগ্রি বরাবর আর। তাহলে এই বস্তুর উপরে মোট কতটুকু বল কাজ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস হচ্ছে এফ কে ঘর্ষণ বল। এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম এ, দরকার হচ্ছিল আমাদের এ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এই সমীকরণে কোনটারে কি বলে, এ হচ্ছিল ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এফ কে হচ্ছিল ঘর্ষণ বল, এম হচ্ছিল ম্যাস ফর ভর, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ। তো ওভারঅল ভাইয়া সবার সবকিছু বোঝা উচিত। তো যদি আমরা সবাই সবকিছু বুঝে থাকি তবে আমরা এরপরে দেখবো হচ্ছিল এই স্প্রিং বল দ্বারা কাজ। স্প্রিং স্প্রিং বল দ্বারা কাজ। তো লেটস আমাদের কাছে একটা স্প্রিং আছে, স্প্রিং। এই স্প্রিংটি এক্স নট, শুরু থেকে এক্স নট পর্যন্ত সরেছিল। এক্স নট বা সাম্য অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা। স্প্রিং এর সাম্য অবস্থা। তো এই জায়গায় যদি কোনো একটা স্প্রিং থাকে, তো এই জায়গায় যদি স্প্রিং থাকে, তো এই স্প্রিং এর উপরে কি পরিমাণ কাজ হয় আমরা জানি। স্প্রিং এ বল, স্প্রিং বল এফ ইকুয়াল টু হচ্ছিল মাইনাস কে এক্স। কেন এই জায়গায় কে থাকে, কারণ স্প্রিং এর প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে, তাই স্প্রিং এর প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে, তাই এফ ইকুয়াল টু হচ্ছিল মাইনাস কে এক্স। তো এই স্প্রিংটাকে যদি আমরা এই অবস্থান থেকে টেনে এই অবস্থানে নিয়ে যাই, শুরুতে এই অবস্থানে ছিল এক্স নট, আমরা যদি এক্স ওয়ান পরিমাণ স্মরণ ঘটাই এই বস্তুটার, এই স্প্রিংটার এক্স ওয়ান পর্যন্ত স্মরণ ঘটাই এক্স নট থেকে এ অবস্থানে নিয়ে যাই, তাহলে এই স্প্রিং এর উপরে আমরা ডেফিনেটলি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। এফ, সেই এফ কত, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে এফ হচ্ছে হলো ফোর্স বা বল, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, আর এই এক্স হচ্ছিল কতটুকু স্মরণ হয়েছে বা ডিসপ্লেসমেন্ট, স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। তো এই এক্স নট থেকে এ পর্যন্ত সরাইতে স্প্রিং এর উপরে কি পরিমাণ কাজ করতে হয়েছে। তো আমরা জানি স্প্রিং এর যে এর উপরে যে পরিমাণ বল আমরা প্রয়োগ করছি, এটা কিন্তু স্প্রিং কিন্তু একটা পরিবর্তনশীল বল। তো এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা কিভাবে জানি, ইন্টিগ্রেশন এফ ডিএক্স। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তো এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি না কে এক্স ডিএক্স, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কে এক্স ডিএক্স। কে তো কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হয় না, ডিফারেন্সিয়েশন হয় না, কে বের হয়ে আসবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো এক্স রে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসে হচ্ছে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, পাওয়ার এক বেড়ে যাবে এবং যে পরিমাণ পাওয়ার বাড়বে সেই পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে। তো এই সমীকরণটা যদি আমরা সরাসরি লিখি তাহলে হাফ কে এক্স স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখানে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছিল ওয়ার্ক, ডাব্লিউ ফর স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লিউ ফর ওয়ার্ক বা কাজ, কে হচ্ছিল স্প্রিং কনস্ট্যান্ট, আর এক্স ফর স্মরণ বা ডিসপ্লেসমেন্ট। তো স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ডেফিনেটলি এই সূত্রটা কিন্তু এরকম না। এই সূত্রটা কিরকম, যে শুরুতে আমাদের কাছে এই বস্তুটি হচ্ছিল এক্স নট অবস্থানে ছিল, সাম্য অবস্থায় ছিল, এরপরে আমরা এক্স অন পরিমাণ স্মরণ ঘটায়
এই অবস্থানে নিয়েছি। যদি এরকম হইতো যে বস্তুটি শুরুতেই এই অবস্থানে ছিল, এরপরে আমরা এই বস্তুটাকে টেনে এ থেকে বেতে নিয়েছি, সে শুরুতেই আগে থেকে এক্স পরিমাণ এক্স নট আগে থেকেই সে এ পরিমাণ সরেছিল, এইবার আমরা এ থেকে বিতে নিছি। এ থেকে বিতে নিতে কৃত কাজ কত? এই এ থেকে বিতে নিতে কৃত কাজ কত? আমরা x2 পরিমাণ সরণ ঘটাইছি। শুরুতে সে x1 পরিমাণ সরেছিল এবং x1 পরিমাণ আগে থেকেই সরেছিল, সরে এই অবস্থানে ছিল। তো এ থেকে আমরা বিতে x2 পরিমাণ সরাইছি, x2 পরিমাণ সরাইতে কৃত কাজ কত? তো সূত্রটা বেসিক্যালি কিরকম হয়? সূত্রটা বেসিক্যালি হচ্ছে এরকম, যে w = হাফ কে এক্স ফাইনালের স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ইনিশিয়াল স্কোয়ার, মানে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস হলো এক্স ইনিশিয়াল স্কোয়ার। লেটসে শেষ আগে থেকে 3 মিটার সরেছিল এবং আমরা এই বস্তুর উপরে আরো এফ পরিমাণ বল প্রয়োগ করায় বস্তুটি আরো 2 মিটার সরছে। এখন দেখো তো টোটাল এফ ফাইনাল কত? এই এক্স কি? এক্স হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ। তো এই সমীকরণে এক্স কি? এই সমীকরণে এক্স হচ্ছিল সাম্য অবস্থা হতে সরণ। সাম্য অবস্থা হতে সরণ। এখন এই সবগুলো দূরত্ব নেব আমরা সাম্য অবস্থা থেকে। এই জায়গায় স্টুডেন্টরা কোথায় ভুল করবে? আমি জানি যে স্টুডেন্ট কোথায় ভুল করবে। স্টুডেন্ট প্রথমে কি করবে, যে এফ ফাইনাল মানে আমরা শেষ কতটুকু পর্যন্ত সে এই জায়গায় 2 বসাবে এবং আগে থেকে সে কতটুকু সরেছিল 3 বসাবে। 2 এর বর্গ থেকে 3 এর বর্গ বিয়োগ করবে, সে একটা নেগেটিভ মান বের করবে। বাট বিষয়টা তো এরকম হবে না। বিষয়টা কীরকম হবে সেটা হচ্ছিল যে সে টোটাল কতটুকু সরণ হয়েছে ফাইনাল একদম সাম্য অবস্থা থেকে সে মোট কতটুকু সরছে। শুরুতে সে ছিল 3 মিটার এবং আমরা এফ পরিমাণ বল দিয়ে আরো আমরা 2 মিটার সরাইছি। মোট সে সরণ করছে হচ্ছিল 5 মিটার এবং সে আগে থেকে কতটুকু সরেছিল 3 মিটার। তাহলে এই জায়গায় এক্স ফাইনাল ইকুয়াল টু হচ্ছিল কত? 5 মিটার এবং আগে থেকে সে কতটুকু সরেছিল এক্স ইনিশিয়াল হচ্ছিল 3 মিটার। এই সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই দেই তাহলে কত পাচ্ছি? হাফ কে ফাইনাল কত? 5 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 3 এর স্কোয়ার। দেখো তো ভাই কত পাচ্ছে? হাফ কে 25 মাইনাস হচ্ছে হলো 9, 25 মাইনাস হচ্ছে হলো 25 মাইনাস 9, 25 মাইনাস 9, 25 থেকে 9 বাদ দিলে পাচ্ছে কত? 4, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 কে। ঠিক হিসাব করছি তো? 9, 25 থেকে 5 বাদ দিলে হচ্ছিল 20, 20 থেকে 4 বাদ দিলে হচ্ছিল 16, 16কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছিল 8কে। এখানে কে কি? কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। কে এর ভ্যালু তোমার কোশ্চেনে অলরেডি গিভেন থাকবে। ওভারঅল ভাইয়া আমরা কিন্তু সব শিখছি, সব যত ধরনের কৃতকাজ সম্ভব সব শিখছি, যে স্প্রিং বল দ্বারা কৃতকাজ, ইনক্লাইন সারফেস বরাবর টেনে নিলে সে কত ত্বরণে পড়বে। পাশাপাশি যদি আমরা এই একটা বস্তু আছে, এই বস্তুর একদম পিকে আছে একটা বস্তু, এই সারফেসের একদম উপরে এই বস্তুর ভর এম এবং এই ইনক্লাইন অ্যাঙ্গেল হচ্ছে থিটা এবং এর এই অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে হচ্ছে 3 মিটার। এই জায়গায় এইচ দেওয়া নাই, এই থিটা এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। কোণের মান যদি 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই অবস্থানে বস্তুর মোট বিভব কত? আমরা জানি বিভব কৃতকাজের সমান ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স। এই এক্স এর পরিবর্তে তুমি এইচ লিখতে পারো, এইচ সে কতটুকু উচ্চতায় আছে। তো দেখো তো এই সমীকরণে সব কিছু গিভেন না, এম দেওয়া আছে, জি তো আমরা জানি 9.8 এম জি, লাগবে কি? উচ্চতা। তো এই উচ্চতা আমরা কিভাবে বের করব? আমরা কিন্তু জানি যে এর আগে আমরা শিখছিলাম যে
এরপর ক্যালকুলেশনটা আমরা এই দিক করব যে এমজি বা এমজি এক্সটা আমাদের বের করতে হবে। এই সারফেসের থিটা দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে 3 মিটার, লাগবে কত? এইচ। থিটা আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি দেওয়া থাকলে আমরা জানি না সাইন থিটা, লম্ব বাই ও ত্রিভুজ, লম্ব কত দেওয়া আছে? এইচ বাই ও ত্রিভুজ দেওয়া আছে কত? 3 থিটা। তাহলে এইচ ইজিক্যাল টু হচ্ছে হলো সাইন থিটা ইন্টু হচ্ছে হলো 3, লাগবে কত? সাইন থিটা এর মান দেওয়া আছে অলরেডি 3, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি এর মান কত? সাইন থিটা ইন্টু 3, সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 1/2, মানে 3 কে যদি আমরা 1/2 দ্বারা ভাগ করাই 1.5 মিটার, 1.5 মিটার। অলরেডি কিন্তু আমরা এই এইচ পাওয়া গেছি। তো এম জি এইচ হচ্ছে কত? 1.5। এইটাই হচ্ছিল কৃতকাজ। তো কোনো বস্তুকে যদি আমরা ইনক্লাইন সারফেসের একদম উপরের বিন্দুতে রাখি, তো ওই বস্তুর কি পরিমাণ বিভব শক্তি জমা হবে? বিভব শক্তি কৃতকাজের সমান। তো এই বস্তু যদি একটা লেটসে একজন লোক এই জায়গায় একটা বস্তু এই সারফেস বরাবর নিয়ে মাথায় করে নিয়ে এই জায়গায় পৌঁছাইছে, লেটসে ব্যক্তির ভর দেওয়া থাকতো 50 কেজি অর 60 কেজি, এবং এই বস্তুর ভর দেওয়া থাকতো 30 কেজি অথবা 40 কেজি, সবাই মিলে এই বস্তুকে নিয়ে এই পর্যন্ত পৌঁছাইছে, এবং সে কিন্তু ডেফিনেটলি সারফেস ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাইছে, গ্রাউন্ড ফ্রেম থেকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়। যদি সে এই পরিমাণ উচ্চতায় উঠতো তাহলে সে কি পরিমাণ কাজ করতো? এই ধরনের কোশ্চেন র্যান্ডম ইয়ারে তোমার বইগুলোতে আসতে পারে। আমরা দেখব যে এই অবস্থানে যদি সর্বোচ্চ অবস্থানে বস্তুটি থাকে তাহলে কি পরিমাণ কাজ করতে সে। আমরা জানি এই বিভব শক্তি কৃতকাজের সমান। তাহলে বিভব কত আছে? ইপি ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ, আর ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এক্স। এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো এইচ। এই সমীকরণে সব কিছু দেওয়া আছে, আমরা এইচ এর মান বার করতে পারবো 5। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে, সলভ দিলে আনসার পেয়ে যাবো ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। এবার দেখবো হচ্ছে আমরা বিভব শক্তি। বিভব ভাইয়া, আমার এই ক্লাসগুলো এইভাবে নেওয়ার উদ্দেশ্যটা কি? আমি জানি যে এই ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু একদম টপার লেভেলের স্টুডেন্ট না। তো আমাদের লক্ষ্য কি শুধু টপার লেভেলের স্টুডেন্টকে সহযোগিতা করে? না, আমাদের লক্ষ্য হচ্ছে হলো যে একদমই পারে না। এই ক্লাসটি কাদের জন্য? এই ক্লাসটি হচ্ছে 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, যে একদমই পারে না, যে মোটামুটি পারে, আর যে একদম সব পারে। সবার জন্য এই সব কিছুই থাকবে আমাদের এই ক্লাসটিতে। তো এই আমাদের ক্লাসটি দ্রুত শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার। পাশাপাশি আমাদের আরও অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, সবগুলো ক্লাস যদি তুমি দেখতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে যুক্ত হয়ে যেতে হবে সহজ শিক্ষা স্কুল ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। আর চ্যানেল নেম, আরে বাপরে, চ্যানেল নেম হচ্ছিল সহজ শিক্ষা স্কুল। সহজ শিক্ষা স্কুল। ডেফিনেটলি ভাই আপনি আমাদের এই চ্যানেলটিতে যুক্ত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য, সব ধরনের ক্লাস, ফিজিক্স, সব ধরনের ক্লাস পাওয়ার জন্য আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে সহজ শিক্ষা স্কুল। সহজ শিক্ষা স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এবার আমরা পরবর্তী টপিক পড়ব, সেটা হচ্ছে বিভব শক্তি। তো বিভব কি? বিভব আসলে কি?
বিভব শক্তি আসলে কি? যে কোনো বস্তু, এই একটা বস্তু আমরা এই সারফেস থেকে এতটুকু উচ্চতায় তুলছি, এই একটা বস্তু এই সারফেস থেকে যদি আমরা এতটুকু উচ্চতায় তুলি, তাহলে এই বস্তুর ভিতরে কিছু পরিমাণ শক্তি জমা হয়েছে। যে পরিমাণ শক্তি জমা হয়েছে এই শক্তিটাকেই বলা হচ্ছিল বিভব শক্তি। যদি আমরা এই বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে এই পুরো বিভবটাই, যতটুকু স্মরণ হয়েছে পুরো বিভবটাই বস্তুটির গতিতে রূপান্তরিত হয়, মানে পুরো বিভবটাই গেইন হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তো লেটস সে বিষয়টা কেমন, লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, বস্তু যার ভর হচ্ছিল এম। এই বস্তুটাকে যদি আমরা এইচ উচ্চতায় তুলি, এইচ, সেখান থেকে গ্রাউন্ড ফ্রেম থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে, যদি তাকে আমরা এইচ উচ্চতায় তুলি, তাহলে ডেফিনেটলি এই বস্তুর ভিতরে কিছু পরিমাণ বিভব জমা হয়। সেই জমাকৃত বিভবটা কত? এম জি এইচ। যতটুকু উচ্চতায় আমরা এই বস্তুটাকে উঠাইছি, কতটুকু উচ্চতায় উঠাইছি আমরা বস্তুটাকে উঠাইছি হচ্ছে লেটস সে এইচ উচ্চতায় উঠাইছি, তাহলে এই বস্তুর উপরে কি, বস্তুর ভিতরে কি পরিমাণ শক্তি জমা হবে? বস্তুর ভিতরে সঞ্চয়কৃত শক্তির পরিমাণ হবে হচ্ছে এম জি এইচ। তো এই বস্তুটাকে যদি আমরা এই উপর থেকে ছেড়ে দেই, তাহলে ডেফিনেটলি এই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে নিচের দিকে পড়বে। তো এই বস্তুটা একদম ভূমিতে যখন আঘাত করবে, এই সারফেসের আঘাত করার মুহূর্তে এই বস্তুটির বেগ কত? বি, ভেলোসিটি, ভি ইকুয়াল টু হোয়াট? একদম ভূমিতে আঘাত করার মোমেন্টে এই বস্তুর ভেলোসিটি কত? শুরুতে আমরা দেখবো হচ্ছিল বিভব, এরপরে দেখবো হচ্ছিল আমরা এই বস্তুর এই ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুর বেগ কত। তো বিভবটা আমরা পাই গেছি যে এই বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় উঠাই, তাহলে এই বস্তুর ভিতরে যে পরিমাণ বিভব জমবে তা হচ্ছিল এম জি এইচ। এটা হচ্ছিল কত? ইপি, বিভব শক্তি। আর এই বিভবই হচ্ছিল বস্তুর কৃতকাজের সমান, সেটা হচ্ছিল ডাব্লিউ। এম জি এইচ ইজিক্যাল টু হচ্ছিল বিভব শক্তি। তো এই বিভবটা যদি আমরা বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে এই পুরো বিভবটাই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তো এই ধরনের কোশ্চেন র্যান্ডম আসে যে এই ভূমিতে আঘাত করার মুহূর্তে এই বস্তুটি যখন এই অবস্থান থেকে পড়ে এই ভূমিতে আঘাত করবে, তখন এই ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির ভেলোসিটি ভি কত। তো দেখো ভাই, পুরো বিভবটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে, মানে পুরো বিভবটাই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তার শুরুতে বস্তুর কি পরিমাণ বিভব ছিল, এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি, এবং এই অবস্থানে যখন আসবে বস্তু, তখন সবগুলো বিভবই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তিতে। বস্তুর গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে ডেফিনেটলি আমরা জানি শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে আমরা কি জানি, কোনো শক্তি আসলে নষ্ট হয় না, শক্তি একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়। তো এই অবস্থানে ছিল বস্তুর মোট শক্তি বিভব শক্তি, এবং এই অবস্থানে আসার পর বস্তুর মোট শক্তি হয়েছে হচ্ছিল গতিশক্তি। ডেফিনেটলি এই অবস্থানের মোট শক্তি এবং এই অবস্থানের মোট শক্তি কিন্তু সমান হওয়া উচিত, এবং সেটা সমান হয়। শুরুতে আমাদের কাছে ছিল হচ্ছিল মোট শক্তি হচ্ছিল এম জি এইচ ইকুয়াল টু হচ্ছিল মোট এই অবস্থানের মোট গতিশক্তি, সেটা কত? হাফ এম ভি স্কয়ার। লাগবে হচ্ছিল ভূমিতে আঘাত করার মুহূর্তের ভেলোসিটি ভি। দরকার হচ্ছে আমাদের ভি, ভি ইকুয়াল টু, আমরা এই সমীকরণ থেকে এম এম কেটে দিতে পারি, ভি ইকুয়াল টু কত আসছে? টুকে এই দ্বারা গুণ করাই দিলে ভি ইকুয়াল টু আসতে হলে রুট আবার একবারে যদি আমরা করি, ভি ইকুয়াল টু রুট আবার হচ্ছিল 2 জি এইচ। যদি আমরা ভূমিতে আঘাত করার মোমেন্টের ভেলোসিটি বের করতে চাই, তাহলে কি জানতে লাগবে? জানতে লাগবে শুধু এই বস্তুটি কত উচ্চতা থেকে পড়ছে। এই সমীকরণে কোনটারে কি বলে? ভি। ভি হচ্ছিল ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ। জি, ভি হচ্ছিল অভিকর্ষ ত্বরণ, আর এইচ, এইচ হচ্ছিল হাইট বা লেন্থ। হাইট বা উচ্চতা, আর টু তো কনস্ট্যান্ট ভ্যালু। তো ভাইয়া ওভারঅল সবার কিন্তু বোঝা উচিত। এরপরেও যদি ভাইয়া তুমি না বোঝো, তাহলে আমার আর কিছু করার থাকে না, তখন আসলে রাগ হয় না, তখন আসলে কষ্ট লাগে যে আর কি করলে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো। তোমাদের বোঝানোর জন্য সব ধরনের টপিক কিন্তু আমি আগে
ওভারঅল সব কিছু পড়ানোর পরে এরপরে আমরা সিকিউ সলভ করব। তোমার র্যান্ডমলি টিচারগুলো কি করেন, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের ম্যাথ আগে একদম স্লাইডলি সাজায় রাখে, এরপরে না তারা স্লাইডগুলো দেখে দেখে অঙ্ক সলভ করায় দেয়, দোমায় অঙ্ক সলভ করায় দেয়। কেউ কি তখন কখনো তোমাকে এইভাবে পড়াইছে যে একদম সবগুলো টপিক তোমার অধ্যায়ের যা কিছু আছে সবগুলো আগে তোমাকে পড়াবে এবং এরপরে এইগুলো থেকে কিভাবে কোশ্চেন আসে এবং সেইগুলো সলভ করে দেখাবে। আর এই সবগুলো ক্লাস যদি তুমি এইভাবে পেতে চাও, ডেফিনেটলি তোমাকে যুক্ত হয়ে যেতে হবে আমাদের সহজ শিক্ষা স্কুল ইউটিউব এবং সহজ শিক্ষা স্কুল ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে। চোখ রাখতে হবে প্রতি শুক্রবার ও প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। এবং এছাড়াও কখন কখন ক্লাস হবে ডেফিনেটলি আমরা গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তোমাকে। এর আগেই ক্লাস নেওয়ার অন্তত 10 থেকে 12 ঘন্টা আগে অথবা 2 থেকে 1 দিন আগে তোমাকে ডেফিনেটলি জানাই দেওয়া হবে যে কখন কোন ক্লাসগুলো হবে। তো ভাইয়া যদি না বুঝো তবে আমরা আরও একবার রিপিট করব যে লেটসে আমাদের কাছে শুরুতে একটা বস্তু ছিল যার ভর হচ্ছিল এম। এই বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই ডেফিনেটলি সে একটা বেগে নিচের দিকে পড়তে থাকবে, ভি বেগে ডেফিনেটলি সে একটা বেগে নিচের দিকে পড়বে। লেটসে সে ভি বেগে নিচের দিকে পড়বে। তো শুরুতে এই অবস্থানে তখন বস্তুটি ছিল, মোট শক্তি ছিল বিভব শক্তি mgh। দেন এগেইন তখন এই বস্তুটাকে আমরা উপর থেকে ছেড়ে দিছি, ডেফিনেটলি এই বস্তুটা একদম নিচের পয়েন্টে যখন এসে আঘাত করবে তখন সব বিভব শক্তি ব্যয় হচ্ছিল বস্তুর গতিশক্তিতে। তো এই উপরের মোট শক্তি এবং নিচের মোট শক্তি কিন্তু সমান হওয়ার কথা, কারণ আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে জানি যে কোনো শক্তি আসলে নষ্ট হয় না, শক্তি শুধু একটা থেকে আরেকটা কনভার্ট হয়। তো শুরুতে আমাদের কাছে শক্তি ছিল বিভব শক্তি, আর এই পুরো বিভবটাই গেইন করতে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইছে, সেই গতি কত হাফ এম বি স্কয়ার। তাহলে এম জি এই স্থিতিকলটা হচ্ছিল হাফ এম বি স্কয়ার। তাহলে দুই মুখ থেকে আমরা এম কেটে দিতে পারি, দরকার আমাদের হচ্ছিল বি। বি ইকুয়ালটা হচ্ছিল √2g, এসে একদম 2 দ্বারা গুণ করাই দিছি, বি দ্বারা ও মুরা দ্বারা রুট করাই দিছি, শেষ, একদম হিসাব ক্লিয়ার, অল ক্লিয়ার। তো এই গেল হচ্ছিল দুইটা ফাংশন। লেটসে যদি এরকম একটা ফাংশন হইতো, যে শক্তির সংরক্ষণশীলতা, তবে এই বিষয়টা আমরা একদম পরে পড়বো। শক্তির সংরক্ষণশীলতা আমরা এখন টোটাল 3টা অংশ পড়ে ফেলছি, কাজ, স্প্রিং বল, বিভব শক্তি। এবার আমরা দেখবো হচ্ছিল হাতুড়ি ও পেরেক। তো হাতুড়ি ও পেরেক কেমন, তো লেটসে আমাদের কাছে একটা পেরেক আছে, পেরেক। তো এই পেরেকের উপরে যদি আমরা একটা হাতুড়ি এই উচ্চতা থেকে একটা হাতুড়ি ফেলে দেই, এই হাতুড়ির ভর হচ্ছিল এম, এবং এই হাতুড়িকে যদি আমরা এই উপর থেকে ছেড়ে দেই ডেফিনেটলি সে একটা উচ্চতা কভার করবে এইচ উচ্চতা থেকে যদি এই হাতুড়িটাই পেরেকের উপরে পড়ে ডেফিনেটলি এই পেরেকটাই মাটির ভিতরে এক্স পরিমাণ গেঁথে যাবে। লেটস সেই মাটির ভিতরে এই পেরেকটা এক্স পরিমাণ গেঁথে গেছে এবং মাটির বাধাদানকারী বল হচ্ছিল এফ। তো এইচ পরিমাণ পড়ার কারণে, এইচ পরিমাণ উচ্চতা থেকে নিচে নামার কারণে ডেফিনেটলি সে কিছু পরিমাণ বিভব হারাবে। এই জায়গায় মোট শক্তি আছিল কত, বিভব শক্তি mgh, বিভব শক্তি। এবং এই যে এক্স পরিমাণ আরো এক্সট্রা নিচে নেমে গেছে বস্তুটি, এই এক্স পরিমাণ নামার কারণেও কিন্তু সে আরো কিছু পরিমাণ বিভব হারাবে, কতটুকু, mgx। এবং এই সবটুকু বিভব, এই প্রথম যতটুকু বিভব হারাইছে mgh এবং এক্স পরিমাণ গেঁথে দেওয়ার কারণে সে আরো কিছু পরিমাণ বিভব হারাইছে, সেটা হচ্ছিল mgx। এই সব হারানো বিভবটাই ব্যয় হবে হচ্ছিল মাটির গড় বাধাদানকারী বলের বিরুদ্ধে, সেটা হচ্ছিল কত, mgh প্লাস mgx ইকুয়াল টু হচ্ছিল fx। মাটির গড় বাধাদানকারী বল হচ্ছিল fx। তো এই জায়গা থেকে আমরা mg কে কমন নিতে পারি না, mg কে কমন নিলে h প্লাস x ইকুয়াল টু হচ্ছিল fx।
দেখো তো এই বস্তুর উপরে এম পরিমাণ এম ভরের একটা বস্তু আমরা এর উপরে ফেলাইছি হাতুর, এতে করে এই বস্তুটি মাটির ভিতরে এক্স পরিমাণ গেঁথে গেছে। যদি এক্স পরিমাণ গেঁথে যায় তো বস্তুটি এই হাতুরটি টোটাল কি পরিমাণ বিভব হারাইছে, শুরুতে সে এইচ পরিমাণ উচ্চতাকে কাভার করছে এবং পাশাপাশি এই হাতুড়ি পেরেকের পর পড়ার পরে সে আরো এক্সট্রা এক্স পরিমাণ মাটির ভিতরে গেঁথে গেছে। যদি এক্সট্রা এক্স মাটির ভিতরে গেঁথে যায় তাহলে সে আরো কিছু পরিমাণে বিভব হারায়, সেটা হচ্ছে এম জি এক্স। সে টোটাল কতটুকু বিভব হারায়, এম জি এইচ প্লাস হচ্ছিল এম জি এক্স ইজিক্যাল টু হচ্ছিল এফ এক্স। তো এম জি কে কমন নিলে আমরা পাই দেওয়া হচ্ছিল এম জি ইন্টু এইচ প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছিল এফ এক্স। এই সমীকরণে কোনটারে কি বলে, এম হচ্ছিল এম ফর ম্যাস, জি ফর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এইচ ফর হাইট, এক্স ফর হচ্ছিল ডিসপ্লেসমেন্ট, আর এফ ফর হচ্ছিল ফোর্স। সব কিছুই আমরা জানি, এই সমীকরণ সলভ দিলেই আনসার। এই গেল প্রথম কেস। প্রথম কেস। দ্বিতীয় কেসটা কি হতে পারে, সেকেন্ড কেস। সেকেন্ড কেস হচ্ছিল রিয়েল কেস। আসলে বিষয়টা কিরকম হয়, আসলে হচ্ছিল এই যে লোয়ার উপরে পেরেকের উপরে আমরা কিন্তু হাতুড়ি দিয়ে একটা পিটুনি মারি, হাতুড়ি কি ছেড়ে দেওয়া হয় না, ডেফিনেটলি এই বস্তুর উপরে পেরেকের উপরে আমরা এম্বরের একটা হাতুড়ি দিয়ে ভি বেগে বাড়ি দেওয়ার মোমেন্টের ভেলোসিটি বলা আছে ভি, ভি বেগে এই বস্তুর উপরে পিটুনি মারি, হাতুড়ির উপরে পিটুনি মারি। পিটুনি মারলি এই পেরেকটি লেটসে মাটির ভিতরে এক্স পরিমাণ গেঁথে যায় এবং মাটির বাধাদানকারী বল যদি এফ হয় তাহলে এই বস্তু প্রথমে কি পরিমাণ বল দ্বারা বেগে বাড়ি দেওয়া হয়েছে, ভি পরিমাণ বেগে বাড়ি দেওয়া হয়েছে। প্রথম বাড়ি দেওয়ার মোমেন্টের ভ্যালোসিটি বলে দেওয়া হচ্ছিল ভি। তো যদি এই ভি বলে দেওয়া থাকে ডেফিনেটলি এই হাতুড়িটি একটা গতিশক্তি দিয়ে এই পেরেকের উপরে আঘাত করছে। গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, এবং ডেফিনেটলি বাড়ি দেওয়ার কারণে মাটির ভিতরে সে এক্সট্রা এক্স পরিমাণ গেঁথে গেছে। এক্স পরিমাণ গেঁথে দেওয়ার কারণে সে কিন্তু কিছু পরিমাণ বিভব হারাইছে। তার হারানো বিভব কত, এম জি এক্স। সে মোট কতটুকু শক্তি হারাইছে, এই বাড়ি দেওয়ার কারণে সে এই বিভব এতটুকু গতিশক্তি হারাইছে। গতিশক্তি হারাইছে হাফ এম ভি স্কয়ার, পাশাপাশি সে কিন্তু আর কিছু পরিমাণ বিভব হারাইছে। তার হারানো বিভবটুকু কত ছিল, এম জি এক্স। এম জি এক্স ইজিক্যাল টু এই সবটুকু শক্তি ব্যয় হচ্ছিল মাটির গড় বাধাদানকারী বল এফ এক্স। এই সমীকরণে দেওয়া আছে যে লেটস এই হাতুড়ির বল হচ্ছিল 10 কেজি, বাড়ি দেওয়ার মোমেন্টের ভ্যালোসিটি দেওয়া আছে হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। মাটির বাধাদানকারী বল দেওয়া আছে হচ্ছিল 50 নিউটন। আর কি লাগবে, সব কিছুই দেওয়া আছে। তোমাকে বের করতে বলতে হচ্ছিল যে এই পেরেকটি মাটির ভিতরে কি পরিমাণ গেঁথে যাবে। এই সমীকরণে সব কিছুই দেওয়া আছে, একটাই আননোন, সেটা হচ্ছিল এই এক্স। সমীকরণকে সলভ দিলেই আনসার। এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, যেহেতু আমরা সবাই জানি এফ এর মানও দেওয়া আছে, এফ হচ্ছিল 50 নিউটন। তো এই সমীকরণকে সলভ দিলেই আমরা পাওয়া যাবে হচ্ছিল এক্স। এই গেল তিনটা কেস। দুইটা কেস, একদম লাস্টের কেস। লাস্টের কেসটা কেমন, 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসটা হচ্ছিল লেটসে আমাদের কাছে একটা উলম্ব তল আছে, এই দেয়ালে যদি আমরা একটা পেরেক মারি, এই পেরেকে যদি আমরা একটা হাতুড়ি দিয়ে পিটুনি মারি, তো ভি বেগে যদি আমরা এই হাতুড়ি দিয়ে পিটুনি মারি, লেটসে এই বাড়ি দেওয়ার কারণে এই পেরেকটি দেয়ালের ভিতরে এক্সট্রা এক্স পরিমাণ গেঁথে যায় এক্স, এবং এই দেয়ালের বাধাদানকারী বল হচ্ছিল এফ। তো কত বেগে আমরা বাড়ি দিচ্ছি সেই বাড়ি দেওয়ার মোমেন্টের ভ্যালোসিটি বলা আছে। ডেফিনেটলি এই সময় একটা গতিশক্তি নিয়ে বস্তুতে বাড়ি মারছে। গতিশক্তি কত ছিল, হাফ এম ভি স্কয়ার। এই হাফ এম ভি স্কয়ার, দেখো তো ভাইয়া 90 ডিগ্রিতে যদি কোনো একটা বস্তু থাকে, 90 ডিগ্রিতে কি কোনো উপাংশ থাকে, কারণ cos 90 ইকুয়াল টু কত, 0। 90 ডিগ্রিতে কোনো বস্তু থাকে তাহলে কিন্তু তার কোনো উপাংশ থাকে না। দেখো তো, যখন আমরা উলম্ব তলে কোনো পেরেক মারি, তো এই যে পেরেকের এই পয়েন্টের সাথে এই খাড়া অবিলম্বর সাথে যে
কোণ করছে এটা কত 90 ডিগ্রির মতো, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি আর নিচের দিকের কোনো উপাংশ আছে? কোনো দিকেই উপাংশ নাই। তাহলে এই পুরো গতিশক্তি ব্যয় হবে হচ্ছিল মাটির এই দেয়ালের গড় বাধাদানকারী বলের বিরুদ্ধে। তাহলে হাফ এম ভি স্কয়ার ইজিক্যাল টু হচ্ছিল এফ এক্স। এই কেসটা একদম সিম্পল, তুমি যত বেগে বাড়িয়ে দিবে ঠিক ততটুকুই ঢুকবে, এই জায়গায় বিভব হারায় না, কারণ এটা তো গ্র্যাভিটির দিকে না, গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতেছে এবং সেটা একদম 90 ডিগ্রি বরাবর, আর 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। তো দ্যাটস ইট, আমরা সব কিছু শিখে বলছি যে হাতুড়ি ও পেরেকের মোট তিনটা কনসেপ্টই আমরা শিখছি। যে প্রথম কেস ছিল আমাদের হাতুড়ি একটা এই উচ্চতা থেকে ছাড়ছি, সে কতটুকু মাটির ভিতরে গেঁথে যাবে। এবার আমরা ভি একটা বেগে মাটির দিকে পিটুনি মারছি, এতে বস্তুটি কি পরিমাণ গেঁথে যাবে। আর লাস্টের আমাদের কনসেপ্ট ছিল যে একটা উলম্ব দেয়ালে একটা পেরেককে যদি আমরা পিটুনি মারি তাহলে সে এই দেয়ালের ভিতরে কি পরিমাণ গেঁথে যাবে, সে লেটস এক্স পরিমাণ গেঁথে যাবে। এই সমীকরণে এই লেটস বাড়ি দেওয়ার মোমেন্টের ভ্যালোসিটি বলা আছে 15 মিটার পার সেকেন্ড, এর ভর বলা আছে এম ইকুয়াল টু হচ্ছিল 5 কেজি, এবং এই দেয়ালের বাধাদানকারী বল দেওয়া আছে হচ্ছিল 25 নিউটন। তাহলে এই দেয়ালের এই পেরেকটি দেয়ালের ভিতর কি পরিমাণ গেঁথে যাবে, সেই এক্স কত, এক্স ইকুয়াল টু কত পাবো আমরা, হাফ এম ভি স্কয়ার বাই হচ্ছে হলো এফ। পরবর্তীতে আমরা লাইনে লিখতে পেরেছিল এম ভি স্কয়ার বাই 2f, এটা ছিল এক্স। সমীকরণে এম এর মান দেওয়া আছে, এম কত 5 কেজি, ভি এর মান দেওয়া আছে ভি কত 15 মিটার পার সেকেন্ড, আর এফ এর মান দেওয়া আছে কত 25 নিউটন। সমীকরণকে সলভ দিলে আমরা পেয়ে যাবো সে এই দেয়ালের ভিতরে কি পরিমাণ গেঁথে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা সব কিছুই দেখে নিলাম যে কিভাবে এগুলো কাজ করে। এর পরের কনসেপ্টে হবে হচ্ছিল আমাদের ক্ষমতা বা পাওয়ার। পাওয়ার মোটরের পাওয়ার। তো পাওয়ারের বিষয়গুলো কেমন, যে পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ বাই টি। পাওয়ার ইকুয়াল টু হচ্ছিল ওয়ার্ক বাই টাইম। পাওয়ার ইকুয়াল টু হচ্ছিল ওয়ার্ক বাই টাইম। তো এই সূত্রগুলোকে আমরা জানি না, যে আমরা কিন্তু এর আগেই দেখছি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এফ ইন্টু এক্স। পাশাপাশি এটা হচ্ছিল কঠিন বস্তুর ক্ষেত্রে কঠিন, আর গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি পেয়েছি পি ইন্টু ভি। তো এই ডাব্লিউকে আমরা ট্রান্সফার করে লিখতে পারি না এফ এক্স বাই টি ইকুয়াল টু হচ্ছিল পি। তো এফ এক্স বাই টি, এক্স বাই টিকে আমরা কি লিখতে পারি ভি, তাহলে এফ ভি। পাওয়ার আরও একটা সূত্র পি ইকুয়াল টু হচ্ছিল এফ ইন্টু ভি, কারণ আমরা জানি যে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছিল ভি, আর ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছিল এ। ভাইয়া ওয়েট জাস্ট 1 মিনিট, কলমের কালি ফুরাই গেছে। কত মিনিট লাইভ চলে আমাদের? 42 মিনিট লাইভ চলে এই মুহূর্তে।
49 মিনিট। পাশাপাশি মোটরের পাওয়ার পি ইকুয়াল টু হচ্ছে টাউ ইন্টু ওমেগা। ওমেগা হচ্ছিল কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। মানে ওমেগা কি? কৌণিক বেগ। আর পি হচ্ছিল পাওয়ার। এই গেল হচ্ছিল ক্ষমতা নির্ণয়ের দাদা কিছু সূত্র জানতে লাগবে, সবকিছু ডাব্লিউ ইকুয়াল টু পিটি, পি ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ বাই টি। পাশাপাশি পি ইকুয়াল টু হচ্ছিল এফ বাই এফ এক্স বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এফ এক্স বাই টি, তার এক্স বাই টি হচ্ছিল ভি, পি ইকুয়াল টু হচ্ছিল এফ ইন্টু ভি। পাশাপাশি আমরা আরও কিন্তু সূত্র বের করি, পি ইকুয়াল টু হচ্ছিল ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল পি ইন্টু ভি, পিভি বাই টি। আরও একটা সূত্র পেলাম আমরা, পি ইকুয়াল টু হচ্ছিল পিভি বাই টি। এই পি আবার এই পি আর কেটে দিয়ে না ভাইয়া, এই পি হচ্ছে হলো প্রেসার বা চাপ, আর এই পি হচ্ছে হলো পাওয়ার। এটা হচ্ছে পিওতে পাওয়ার আর পিপিতে হচ্ছে হলো প্রেসার। পাওয়ার আর প্রেসার কেটে দিয়ে আবার শূন্য বানায় ফেলে না, তো এই হচ্ছিল পাওয়ার আর এই হচ্ছিল প্রেসার। তাহলে আমরা আরো একটা নতুন সূত্র পেলাম, সেটা হচ্ছিল কি, যে পি ইকুয়াল টু হচ্ছিল পি ভি বাই টি। পি আমরা পাওয়ারকে দিলাম পিও আর চাপকে দিলাম হচ্ছিল পিপি। এই সমীকরণের কোনটাকে কি বলে? পিও হচ্ছিল পাওয়ার বা ক্ষমতা, পিপি হচ্ছিল চাপ, আর টি হচ্ছিল টাইম, আর ভি হচ্ছিল আয়তন বা ভলিউম। ওভারঅল আমরা ক্ষমতার দাদা কিছু জানতে লাগবে, সব শিখছি। এইবার আমরা শিখব হচ্ছিল কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এটা ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউট বাই পাওয়ার ইনপুট। যা দিলাম আর যা পেলাম। তো এফিসিয়েন্সি এই সমীকরণের কোনটাকে বলে? এটা হচ্ছে হলো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তো ডেফিনেটলি ভাই এই জায়গায় আর এর থেকে বেশি কিছু নাই। কর্মদক্ষতায় শুধু এই একটা সূত্রই আছে, যে এটা ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউট বাই পাওয়ার ইনপুট। এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারবো, এটা ইকুয়াল টু পাওয়ার ও ইউটি আউট বাই পাওয়ার ইনপুট। এতটুকু মনে রাখলেই চলছে, যে পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। যা দিলাম আর যা পেলাম। লেটসে কেমন দেয়, আমাদের কাছে একটা ব্যালেন্ডার আছে, এই ব্যালেন্ডারের ভিতরে কি থাকে? পাখা থাকে না? তো এই ব্যালেন্ডার যদি এরকম চলতে থাকে, তার ভিতরে যদি আমরা একটা আপেল দিই, তো এই মুহূর্ত থেকে এই ব্যালেন্ডারের ভিতর থেকে আমরা কিসের জুস পাবো ভাইয়া? ডেফিনেটলি যদি আমরা এই জায়গায় একটা মগ ধরতাম, মগ অর গ্লাস অর জগ, যে কোনো কিছু ধরতাম, তো ডেফিনেটলি এই জায়গায় থেকে এই মগের ভিতরে কিন্তু আমরা এই আপেল কিন্তু এই জায়গায় জুস হয়ে এই
অংশ দিয়ে বের হয়ে আসতে। তো আমরা এই জায়গায় কিন্তু আপেলের জুস পেতাম। যদি আমরা এর ভিতর আপেল দেই তাহলে আমরা আউটপুট পাবো কি আপেল। ইনপুটে আমরা আপেল দিছি, আউটপুটে আমরা আপেলের জুস পাবো। যদি আমরা ইনপুটে আপেল দিয়া আউটপুটে কমলার রস পেতে চাই ও কমলার জুস পেতে চাই, তাই কি হবে? হবে না। তো ঠিক অ্যাট দ্য সেম টাইম একই কারণ, একই সিস্টেম, যে ইনপুটে আমরা যে দেবো, যা প্রয়োগ করব আউটপুটে আমরা কিন্তু তাই পাবো। যে তাই ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়, এইটা ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউট বাই পাওয়ার ইনপুট। যা দিলাম আর আউটপুটে আমরা যা পেলাম। যদি আমরা এর ভিতরে আপেল প্রবেশ করাই তাহলে আমরা আপেলের দোষ পাবো, যদি কমলা প্রবেশ করাই তাহলে কমলার দোষ। কখনো এরকম হওয়া সম্ভব নয় যে এর ভিতরে আপেল প্রবেশ করাইছি আর কমলার দোষ পাইছি, এমনটা কখনোই হয় না। তো কর্মদক্ষতা এটাই ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউট বাই পাওয়ার ইনপুট। এইবার হচ্ছিল একদম সব থেকে বোর্ড পরীক্ষায় বেশি আসা কোশ্চেন, সেটি হচ্ছিল চৌবাচ্চা খালি করা। চৌবাচ্চা বা কুয়া খালি করা। চৌবাচ্চা বা কুয়া। কুয়া শব্দটা ব্যবহার করা উচিত নয়, কারণ দেখো ভাইয়া, কুয়া থেকে যদি তুমি যতই পানি তোলো না কেন, কখনোই কুয়াকে সম্পূর্ণ পানি শূন্য করা যায় না। তাই এই শব্দটা চৌবাচ্চা হওয়া উচিত, কারণ চৌবাচ্চার ভিতরে কোনো পানি, বাইরে থেকে কোনো পানি আসে না এবং ভিতর থেকে পানি কোথাও যায় না। তাই যদি আমরা এর ভিতরে কোনো একটা মোটর প্রবেশ করাই আর ওই পান দ্বারা যদি পানি আমরা উত্তোলন করতে থাকি, তাহলে চৌবাচ্চার পানি একদম ফুরায় ফেলা যায়, মানে চৌবাচ্চাকে খালি করা যায়, কিন্তু কুয়াকে কি খালি করা যায় না। তাই এই স্পেসিফিক শব্দটা হচ্ছিল চৌবাচ্চা হওয়া উচিত। তো বইগুলোতে আসলে যা লিখছে আমরা ওইভাবেই লিখবো, চৌবাচ্চা বা কুয়ার পানি শূন্য করা বা খালি করা। তো লেটস সে আমাদের কাছে তো এর একদম মেইন সূত্রটা কি, যে চৌবাচ্চা খালি করার একদম স্মার্ট সূত্র ভাইয়া। চৌবাচ্চা খালি করতে হলে, যে লেটস আমাদের কাছে একটা চৌবাচ্চা আছে, এটা হচ্ছে একটা পানিপূর্ণ চৌবাচ্চা। তো এর পানি যদি আমরা শূন্য করতে চাই, সবগুলো পানি যদি আমরা ফেলে দিতে চাই, লেটস এখন এই পানি একদম কুয়া পানি শূন্য, সবগুলো পানি যদি আমরা ফেলে দিতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে, এই কাজটা আমরা নির্ণয় করতে হবে। এই কনসেপ্টের মেজর সূত্র হচ্ছে এই কাজ নির্ণয় করা। তো কিভাবে আমরা এই কাজ নির্ণয় করব? ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কি এমজিএইচ। তো এই এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হচ্ছিল এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল, এইচ ইনিশিয়াল ডিভাইডেড বাই এইচ ফাইনাল বাই 2। তো এই এইচ ইনিশিয়াল আর এইচ ফাইনাল কি? এইচ ইনিশিয়াল হচ্ছিল খালি করার শুরুতে গভীরতা এবং এইচ ফাইনাল হচ্ছিল খালি করার শেষে গভীরতা। এটা হচ্ছিল এইচ এফ, মানে একদম খালি করার পরে গভীরতা কত? এইচ। খালি করার পরে গভীরতা একদম এইচ, এবং শুরুতে গভীরতা কত ছিল? এইচ ইনিশিয়াল। এইচ ইনিশিয়াল কিন্তু একদম 0 ছিল, একদম উপরের বিন্দুতে, কারণ এটা একটা পানিপূর্ণ চৌবাচ্চা ছিল। এইচ ইনিশিয়াল ছিল 0 আর এইচ ফাইনাল ছিল একদম এইচ এর সমান। তো এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এম ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছিল এমজি এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল বাই, তো একবার এই সূত্রটা মনে রাখলেই চলছে, যে ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ ইনিশিয়াল ডিভাইডেড বাই এইচ ফাইনাল বাই 2। এই গেল হচ্ছে হলো মেইন কেস। তো এইবার আমরা দেখবো হচ্ছে এইগুলো কিভাবে কাজ করে। তো লেটস সে আমাদের কাছে প্রথমে একটা চৌবাচ্চা আছে, এটা একটা পানিপূর্ণ চৌবাচ্চা, একদম পূর্ণ চৌবাচ্চা। তো আমরা চাই এই পূর্ণ চৌবাচ্চাটাকে একদম খালি করতে একদম সম্পূর্ণ পানি ফেলে দিতে। সম্পূর্ণ পানি যদি ফেলে দেয়, তো এই কুয়ার উচ্চতা কত ছিল? এই কুয়ার উচ্চতা এইচ,
এবং এই কুয়ার ব্যাসার্ধ হচ্ছিল আর। তো আমরা সম্পূর্ণ পানি যদি ফেলে দিতে চাই তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ। এই ডাব্লিউ কত দেখবে, শুরুতে এর গভীরতা কত ছিল, এক্স ইনিশিয়াল। এইচ ইনিশিয়াল ছিল হচ্ছিল 0 এবং সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার পর এর গভীরতা কত হয়েছে, এইচ ফাইনাল ইকুয়াল হচ্ছিল কত, এইচ এর সমান। কারণ পুরো পানিটাই আমরা এখন শূন্য করবো এই কুয়া থেকে বা এই চৌবাচ্চা থেকে। তো আমাদের মেইন সূত্র কি ছিল, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল বাই 2, এইচ ফাইনাল এইচ ইনিশিয়াল ডিভাইডেড বাই এইচ ফাইনাল বাই 2। তো এইচ ইনিশিয়াল কত ছিল, এম জি, এইচ ইনিশিয়াল কত ছিল 0 আর এইচ ফাইনাল কত ছিল, এইচ এর সমান বাই হচ্ছিল 2। পরবর্তীতে আমরা লাইনে লিখতে পারি এম জি এইচ বাই 2। তো এম কত, এম হচ্ছিল কতটুকু পানির ভর নেব, যতটুকু পানি আমরা শূন্য করছি এই চৌবাচ্চা থেকে, যতটুকু পানি আমরা শূন্য করছি ঠিক ততটুকু পানির ভর নেব। তো এখানে আমরা সম্পূর্ণ পানি আমরা কিন্তু ফেলে দিয়েছি। আমরা জানি কি এম ইকুয়াল টু হচ্ছিল রো ভি, রো ইকুয়াল টু হচ্ছিল এম বাই ভি আর এম ইকুয়াল টু হচ্ছিল রো ইন্টু ভি। তাহলে ঘনত্ব ইন্টু হচ্ছিল আয়তন হচ্ছিল পানির ভর। তাহলে রো ভি, এই সিলিন্ডারের আয়তন কত, পাই আর স্কয়ার এইচ। এইচ কত, যতটুকু পানি আমরা ফেলাইছি, এখানে কতটুকু পানি ফেলাইছি, টোটাল পানি আমরা ফেলাইছি, এইচ জি ইন্টু এইচ বাই 2। পাই আর স্কয়ার এইচ জি, জি হচ্ছিল এইচ ই, আর এই কতটুকু পানি আমরা ফেলাইছি, এই ফাইনাল গভীরতা পাইছি এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল বাই 2, সেটা হচ্ছিল কত, এইচ বাই 2। তাহলে সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চা খালি করতে কতটুকু কাজ করতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রো পাই আর স্কোয়ার এইচ জি এইচ বাই 2। এই এইচ কত, এইচ হচ্ছিল যতটুকু পানি আমরা ফেলাইছি, কতটুকু পানি ফেলাইছি, সম্পূর্ণ পানি আমরা ফেলে দিচ্ছি। এইবার আমরা ফেলবো, এইবার হচ্ছিল দ্বিতীয় কেস, এটা হলো প্রথম কেস, এই হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেস কিরকম, যে এইবার আমাদের কাছে হচ্ছিল, এবার আমরা অর্ধেক পানি ফেলবো। আমাদের কাছে একটা চৌবাচ্চা আছে, এই একটা চৌবাচ্চা, পানিপূর্ণ চৌবাচ্চা। এই চৌবাচ্চার অর্ধেক পানি আমরা ফেলবো, লেটস এই অর্ধেক পানি আমরা ফেলে দেব, এই উপরের অর্ধেক পানি আমরা ফেলে দিচ্ছি। তো এই উপরের অর্ধেক পানি ফেলে দিতে কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ ফাইনাল বাই এইচ ইনিশিয়াল। তো শুরুতে এর গভীরতা কত ছিল, এইচ ইনিশিয়াল, এর আদি গভীরতা কত ছিল 0 এবং এর ফাইনাল গভীরতা কত হয়েছে, পানি শূন্য করার পর গভীরতা পাইছে কত, এইচ ফাইনাল। এইচ ফাইনাল ইকুয়াল টু পাইছে হচ্ছিল এইচ বাই 2। পুরো পানির অর্ধেক আমরা ফেলাইছি, পুরো উচ্চতা হচ্ছিল এইচ, এই এইচের অর্ধেক আমরা ফেলাইছি, সেটা হচ্ছিল এইচ বাই 2। তাহলে শুরুতে গভীরতা কত ছিল, এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল বাই 2। তাহলে এম জি এইচ ইনিশিয়াল কত ছিল 0, এইচ ফাইনাল কত ছিল এইচ বাই 2 ডিভাইডেড বাই 2। আমরা পেয়ে দেবো হচ্ছিল কতটুকু কাজ করতে হবে, এম জি এইচ বাই 4। এবার আমরা কতটুকু পানির ভর নেব, পানির ভর রো ইন্টু ভি, ভি হচ্ছিল পাই সিলিন্ডার আর স্কোয়ার এইচ, অর্ধেক পানি ফেলাইছি, এইচ বাই 2 অর্ধেক পানির ভর নেব, ইন্টু জি আর হচ্ছিল এইচ বাই 4। পরবর্তী লাইনকে আমরা লিখতে পারি রো পাই আর স্কোয়ার জি এইচ বাই 2 ইন্টু হচ্ছিল এইচ বাই 4। তাহলে পাই রো পাই আর স্কোয়ার জি এইচ স্কোয়ার বাই 8, এটা হচ্ছে ডাব্লিউ। যদি আমরা চৌবাচ্চার অর্ধেক পানি ফেলে দিতে চাই, মানে আমাদের কাছে একটা পানিপূর্ণ চৌবাচ্চা ছিল, এই চৌবাচ্চার অর্ধেক পানি আমরা ফেলে দিতে চাই, যদি অর্ধেক পানি আমরা ফেলে দিতে চাই তাহলে আমাদের কি পরিমাণ কাজ করতে হবে, প্রথমে নিতে হবে হচ্ছিল সম্পূর্ণ পানি খালি করার শুরুতে গভীরতা এইচ ইনিশিয়াল আদি গভীরতা কত ছিল, হচ্ছিল 0 এবং কতটুকু পানি আমরা ফেলাইছি, লেটসে আমরা এখান থেকে অর্ধেক পানি ফেলে দিছি। যদি আমরা অর্ধেক পানি ফেলে দিই তাহলে এইচ ফাইনাল আমরা কত লিখেছিল, এইচ বাই 2 অর্ধেক পানি ফেলাইছি আমরা।
আর আমাদের সূত্র কত কি ছিল, mg এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল বাই 2, তাহলে এইচ ফাইনাল হচ্ছে কত হলো এইচ বাই 2, আর আগে থেকেই ছিল 2, এই 2 আর এই 2 গুণ করাই দিলে হয় হচ্ছিল এইচ বাই 4। তাহলে আমরা কতটুকু পানি ফেলাইছি, আমরা পানি ফেলাইছি হচ্ছিল এইচ বাই 2, অর্ধেক পানি ফেলাইছি। এই অর্ধেক পানির ভর আমরা লইছি। এম ইকুয়াল টু হচ্ছিল রো ভি, রো ভি হচ্ছিল এই সিলিন্ডারের আয়তন বাই চৌবাচ্চার আয়তন বা কুয়ার আয়তন। কুয়ারা হচ্ছিল একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডার ফর্ম করে, সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে যতটুকু উচ্চতা পানি আমরা ফালাইছি, কতটুকু পানি ফালাইছি আমরা এইচ বাই 2 পানি ফালাইছি, জে ইন্টু এইচ বাই 4। পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করে জি কে মুরলি আসি, তাহলে পাই রো পাই আর স্কোয়ার জি এইচ বাই 2 গুণ করে দিলে এইচ গুণ করলে এইচ স্কোয়ার, আর 2 4 গুণ করে লিফারে হচ্ছিল 8 পাই আর স্কোয়ার রো পাই আর স্কোয়ার জি এইচ স্কোয়ার বাই 8। সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চার অর্ধেক পানি ফেলতে আমাদের কাজ করতে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রো পাই আর স্কোয়ার জি এইচ বাই 8। এই গেল দুইটা কনসেপ্ট। এবার আমরা দেখবো হচ্ছিল লাস্টের কনসেপ্ট, 3 নাম্বার কনসেপ্ট, যে আমাদের কাছে আছেই আংশিক, ফেলতে হবে আবার তার আংশিক। আমাদের কাছে একটা চৌবাচ্চা আছে, লেটস আমাদের কাছে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার পানি আছে আংশিক। কতটুকু পানি আছে, এই উচ্চতায় পানি আছে হচ্ছে হলো লেটসে 3 ভাগের 2 ভাগ পানি আছে, 2h বাই 3। তো এর আবার অর্ধেক পানি যদি আমরা ফেলে দেই, এই কুয়ায় আছেই আংশিক, এর ফেলতে হবে আরো আংশিক, এর যদি অর্ধেক পানি ফেলে দেয় তাহলে h বাই 2h বাই 3, 2h বাই 3 এর অর্ধেক যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে হলো 2h বাই 6। তার মানে 2 দ্বারা 6 রে কাজ হচ্ছিল h বাই 3। বা তোমাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই সবগুলো লাইন করতেছি, বাট আমি যখন অঙ্কগুলো করতাম তখন কিন্তু এগুলো আগে থেকেই জানা ছিল, তোমাকে আমি জানাই দেওয়ার জন্য শেষ পর্যন্ত লাইন ক্যালকুলেশন করতেছি যে h বাই 3। তো এই অবস্থানে আমাদের এখন উচ্চতা কত আছে, h বাই 3। তো আমাদের সূত্র কি ছিল, যে এইচ ইনিশিয়াল বাই এইচ ফাইনাল। দেখো তো এই অবস্থানে গভীরতা কত, এইচ ইনিশিয়াল কত ছিল, এইচ ইনিশিয়াল আদি গভীরতা কত ছিল, নিচের অংশ যদি হয় হচ্ছিল এইচ বাই 2, তাহলে ডেফিনেটলি উপরের অংশ আসলে হচ্ছিল এইচ বাই 3। কীভাবে, যে এইচ বাই 3 প্লাস 2h বাই 3 ইকুয়াল টু হচ্ছিল এইচ, কারণ এই চৌবাচ্চার পুরো উচ্চতাটা ছিল হচ্ছিল এইচ। তাহলে নিচের অংশ যদি হচ্ছিল 2h বাই 3, তাহলে উপরের অংশ হচ্ছিল h বাই 3। এখন এই নিচের অংশ হয়েছে হচ্ছিল h বাই 3, তাহলে উপরের অংশ কতটুকু, এই ফাইনাল গভীরতা HF, এই ফাইনাল হয়েছে হচ্ছিল 2h বাই 3। মেইন সূত্র ছিল আমাদের কত, যে mg w ইকুয়াল টু হচ্ছিল mg h ইনিশিয়াল প্লাস h ফাইনাল বাই 2। তাহলে mg h ইনিশিয়াল কত, h ইনিশিয়াল হচ্ছে হলো h বাই 3 প্লাস h ফাইনাল কত, 2h বাই 3 এর ভাগ করবো হচ্ছিল আমরা 2 দ্বারা। কতটুকু পানির ভর লিখি, কতটুকু পানি আমরা ফেলাইছি, এই অর্ধেক পানি ফেলাইছি মানে 2h বাই 3। আমরা ভর নেবো হচ্ছিল 2h বাই 3 পানির। তাহলে এম হচ্ছিল রো ভি ইজ ইকুয়াল টু হচ্ছিল পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু নেবো হচ্ছিল আমরা h বাই 3 ইন্টু জি, তারপরে নেবো h বাই 3 প্লাস 2h বাই 3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছিল ডব্লিউ। এক লাইনে আনসার। ওভারঅল সবার সব কিছু বোঝা উচিত, কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। এরপরে আমরা পড়ছি চৌবাচ্চা, এরপরে দেখবো হচ্ছে হলো মোটর দ্বারা কৃত কাজ।
ভাই সফল হওয়ার ইজি ওয়ে কি? আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, দেখেও আপনাকে যাই বলুক না কেন, আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, এতে কিছু যায় আসে না। সময় আসলে এরা আপনার ব্যাপারে কোনো সময় হলে আপনার ব্যাপারে এরা কোনো কি সময় হলে আপনার ব্যাপারে এরা কোনো প্রকার সিদ্ধান্ত নিতেই বাধা প্রদান করবে না। মানে এরা যে কোনো কথা বলতেই প্রস্তুত হবে আপনার জন্য। তাই আপনার উচিত এভরিডে পরিশ্রম করে দেওয়া, নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে এগিয়ে যাওয়া, অন্যর প্রতি ছায়া না থাকা। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করবেন। তো কথাটা হচ্ছিল এরকম যে যে কেউ আপনাকে যাই বলুক না কেন, আশেপাশের লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন, এতে কিছু যায় আসে না। সময় হলে এরা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না, এতে কিছু যায় আসে না। কে অসন্তুষ্ট হলো আর কে বাঘা চোখে তাকালো বা কে কি মনে করলো, এ পৃথিবীর সবকিছু উপলব্ধির ব্যাপার। এখানে যে উপলব্ধিটি সব থেকে বেশি গুরুত্ব পাওয়ার যোগ্য সেটি হচ্ছে নিজেকে আপনি কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে দেখেন। আর এই ব্যাপারটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, তখন কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। তো পরিবর্তন হওয়াটা আপনার আমার জন্য সব থেকে বেশি জরুরি। যে আমরা লাখ লাখ মুসলিম যুবককে এই শিক্ষা দেই যে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি অ্যাকাউন্টেন্ট হও, এবং সৃজনশীল লোকদেরকে সহযোগিতা করো, তাদের অর্থকে বড় করো, তাদেরকে স্বাবলম্বী করো। নিজে সৃজনশীল হওয়ার দরকার নাই, নিজে সৃজনশীল হওয়ার দরকার নাই। বাট আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তুমি নিজে সফল হও, নিজে বড় হও। আর আমরা বড় হব এই কারণে নয় যে আমাদের নাম সামনে আসবে, আমরা বড় হব এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সক্ষমতা প্রদান করেছেন। তাই আমরা বড় হব এই কারণে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন। তাই তো দিস ইজ সিম্পল ডিফারেন্স বিটুইন এ লাইভ আর ইউটিউব। আপনার জীবন এবং ইউটিউবের মাঝের পার্থক্যটা কি জানেন? সেটি হচ্ছিল যে ইউটিউবে চাইলেই কার্সরটারে টাইনা সামনে যাইতে পারি, অথবা কার্সরটারে টাইনা পিছনে কি হবে তাও যা কার্সরটারে টাইনা যা দেখে আসতে পারি। বাট লাইফে কি এরকম হয় যে আজ থেকে 1 বছর আগে আমার সাথে কি হয়েছে, এই মুহূর্তে কি আমি টাইম ট্রাভেল করে যা দেখে আসতে পারবো? পারবো না, ডেফিনেটলি না। অথবা আজ থেকে 1 বছর পরে এই মুহূর্তে আমার সাথে কি হবে তাও কি আমি টাইম ট্রাভেল করে তা দেখে আসতে পারবো? পারবো না। আমরা না ভার্চুয়াল মিডিয়া ইউজ করতে করতে এত ইউজড হয়ে গেছি যে আমরা জীবনটাকে নিয়ে ওইভাবে চিন্তা করতে, চাইলেই সামনে যাইতে পারি, সামনেই চাইলেই পিছনে যাইতে পারি না। লাইফ ইজ জাস্ট অনলি ওয়ান ক্লু। তোমার জীবনটা সেই পুরনো দিনের সাদা কালো বিটিভির মতো, চাইলেই সামনে যাইতে পারি না, অথবা চাইলেই পিছনে যাইতে পারি না। চাই যে আমরা না ভার্চুয়াল মিডিয়ায় গেম খেলতে খেলতে এইভাবে চিন্তা করি যে একবার মরলে আবার শুরু। বাট রিয়েল লাইফটা কি? রিয়েল লাইফটা সেই তোমার পুরনো দিনের সাদা কালো টিভির মতো, যে চাইলেই আটকে স্কিপ করা যায় না, অথবা চাইলেই রাত 10টার সংবাদ কেটে নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ দেখা যায় না। লাইফ ইজ জাস্ট অনলি অন ক্লু। লাইফ ইজ জাস্ট অনলি অন ক্লু। তাই আমি আপনাকে বলবো ইউ ক্যান চেঞ্জ ইট, অ্যাজ ইউ ক্যান চেঞ্জ ইট। আপনার সামনে অপার সম্ভাবনা, চাইলে আপনি নিজেকে পরিবর্তন করাইতে পারেন এবং পৌঁছে দিতে পারেন আপনি আপনার সাফল্য কাঙ্ক্ষিত লক্ষ্যে। তো ভাই আমি জানি না কি বললাম, আমি আপনাকে কিছুটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম। তো মোটর দ্বারা কৃতকাজ, মোটর দ্বারা কৃতকাজ কিরকম? তো লেটস আমাদের কাছে একটা চৌবাচ্চা আছে, এই পানিপূর্ণ চৌবাচ্চা, এই চৌবাচ্চায় যদি আমরা একটা মোটর প্রবেশ করাই, এই মোটর লেটস এইচ উচ্চতায়, এই অবস্থান থেকে এইচ উচ্চতায় একটা ট্রাঙ্কের ভিতরে এই পানিগুলো তুলে ফেলবে। ডেফিনেটলি এই মোটরটি গ্রাউন্ড ফ্যান থেকে একটা উচ্চতায় উঠাইছে এই পানিগুলোকে, এইচ উচ্চতায় যদি উঠাই তাহলে এই জায়গায় পানির ভিতরে কিছু পরিমাণ বিভব জমা হয়েছে। এই বিভব শক্তি কৃতকাজের সমান, এপি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ। আর এই কতটুকু বিভব জমা হয়েছে? এম জি এইচ, দ্যাটস ইট। আর সংরক্ষণশীল শক্তির সংরক্ষণশীলতার নীতি কি? লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটারে আমরা এই উচ্চতায় উঠাইছি,
এর ভর এম, এই অবস্থানে উঠালে এর ভর এম, এবং এই বস্তুটাকে যদি আমরা এই অবস্থান থেকে ছেড়ে দেই, ডেফিনেটলি বস্তুটা এক্স পরিমাণ সরণ ঘটাইছে, এক্স পরিমাণ নেমে এই অবস্থানে আসছে। এখনো বস্তুর ভর হচ্ছে এম। টোটাল বস্তু কতটুকু উচ্চতায় ছিল? এই উচ্চতায় ছিল। এক্স পরিমাণ নেমে সে এই অবস্থানে আসছে। শুরুতে সে এই অবস্থানে ছিল, এরপরে সে বি অবস্থানে ছিল, এবং এক্স পরিমাণ নেমে সে সি অবস্থানে আসছে। এখন শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা জানি এই এ অবস্থানের মোট শক্তি, বি অবস্থানের মোট শক্তি এবং সি অবস্থানের মোট শক্তি কিন্তু সমান হবে। তার মানে ই অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ই অফ সি ইজ ইকুয়াল টু হচ্ছে ই অফ বি। এরা তিনজন সমান হবে। যে উপরের মোট শক্তি, এ অবস্থানের মোট শক্তি, বি অবস্থানের মোট শক্তি এবং সি অবস্থানের মোট শক্তি সমান হবে, এবং ডেফিনেটলি এগুলো সমান হয়। দেখো ভাই, এই বি অবস্থানে মোট শক্তি কত? বি অবস্থানে মোট শক্তি হচ্ছিল এম জি এইচ, বিভব শক্তি। সি অবস্থানে মোট শক্তি কত? ডেফিনেটলি সে এক্স পরিমাণ নেমে আসার কারণে সে একটা গতিশক্তি পাইছে। সে কতটুকু গতিশক্তি পাইছে? এম হাফ এম ভি স্কয়ার, এতটুকু গতিশক্তি পাইছে। আর এই ভি স্কয়ার প্লাস সে কিন্তু এখন একটা উচ্চতায় আছে, এইচ প্রাইম, প্লাস হচ্ছে এম জি এইচ প্রাইম। তার সি অবস্থানে মোট শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস হচ্ছে এম জি এইচ প্রাইম। আমরা এই অবস্থানে মোট শক্তি, এই অবস্থানে মোট শক্তি তো গ্রাউন্ড ফ্রেমের সাথে মিশে গেছে। তো এই বি অবস্থানের মোট শক্তি এবং সি অবস্থানের মোট শক্তি কিন্তু সমান হয়। এই ভি ইকুয়াল টু কত? যে সে যতটুকু নেমে আসছে ততটুকুই তো তার ভি ভ্যালোসিটি উঠাইতে ব্যয় হয়েছে, যতটুকু বিভব সে হারাইছে ততটুকু বিভবই গেইন করছে হচ্ছিল বস্তুটির গতিশক্তি উঠাইতে। তাহলে সে নেমে আসছে কতটুকু? এক্স পরিমাণ নেমে আসছে। এক্স পরিমাণ যদি সে নেমে আসে তাহলে সে কতটুকু গতিশক্তি উঠাইছে? সে এম জি এক্স ইকুয়াল টু হচ্ছিল হাফ এম ভি স্কয়ার। এই দুই জায়গার মোট শক্তি কিন্তু সমান হওয়া উচিত। এই এম কাইটা দিলে পরে আমরা পাই কতই? আমাদের দরকার হচ্ছিল এই মোমেন্টের ভ্যালোসিটি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 gx, অথবা ভি স্কয়ার যদি আমরা রাখি একদম, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 gx রুট বাদ। তাহলে টোটাল শক্তি এই সি অবস্থানের মোট শক্তি ই অফ সি ইজ ইকুয়াল টু আসতেছে কত? হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে লিখতে পারি হচ্ছে 2gx প্লাস হচ্ছে mgh প্রাইম, mgh প্রাইম। এইটু কাইটা দিতে পারি আমরা, তাহলে বাসা হচ্ছিল কত? mgx প্লাস হচ্ছিল mgh প্রাইম। mg যদি আমরা কমন নেই, mg কমন নিলি x প্লাস এইচ প্রাইম। এটা হচ্ছিল সি অবস্থানের মোট শক্তি। আর বি অবস্থানের মোট শক্তি কত? mgh। আর এই অবস্থানের মোট শক্তি তো একদম ভূমির সাথেই মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে ই অফ এ, ই অফ বি, ই অফ সি সমান, যে ই অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছিল ই অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছিল ই অফ সি। প্রুফ, প্রমাণিত না, মানে এরা এইভাবে বের করতে হয়। তো র্যান্ডমের এই কোশ্চেনগুলো খুব বেশি আসছে, এই শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এই গেল ওভারঅল কাজ ক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টারে যা যা কিছু আছে সব কিছু আমরা পড়ছি। যতটুকু তোমার এসএসসিতে জানতে লাগবে ভাইয়া, বিলিভ মি, অতটুকু তো আমি পড়াইছি। পাশাপাশি এই জায়গায় থেকে তোমার এইচএসসির প্রায় 80% 50% কাভার আপ হয়ে যাবে যদি তুমি এর পরে নিজেকে একটু পরিশ্রম করো। ডেফিনেটলি তোমার এইচএসসিতেও আর খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না, কারণ আমি ঠিক ওইভাবেই পড়াইছি যাতে তোমাকে পরবর্তী লাইফে আর সাফার করতে না হয়। পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। পুরো বাংলাদেশের ভিতরে কেউ যদি তোমাকে এত সুন্দরভাবে সব কিছু পড়ায় দেয়, তারপরে তুমি আমার এসে বইলো যে ভাইয়া বাংলাদেশে আপনি ব্যতীত আরও একজন টিচার দেখি না আমাকে এত সুন্দরভাবে পড়াইছেন।
কেন বলতেছি আমি এই কথাটা? দেখো ভাই, এই ক্লাসটাই তোমার জীবনের প্রথম ক্লাস না, অথবা এই ক্লাসটাই তোমার জীবনের একদম শেষ ক্লাস না। এর আগেই তুমি অনেক ক্লাসগুলো করছো, অথবা এর পরেও তুমি আরো অনেক ক্লাস করবে। বাট কোনটা স্মার্ট হয়েছিল? একদম সবকিছু প্রথমে আমরা সুন্দরভাবে জেনে নেব। কখন তোমার কোনো একটা কাজ করতে ভালো লাগবে? যখন তুমি ওই কাজটা জানো যে এইগুলো কিভাবে করতে হয়, ঠিক তখনই তোমার ওই কাজটা করতে ভালো লাগে। বাট যদি তুমি জানোই না যে এই কাজগুলো কিভাবে করতে হয়, তাহলে কি আর তুমি ওই কাজ করতে আনন্দ ফিল করবে? কখনোই না। যদি তোমার এইগুলো জানা থাকে খুব সুন্দর মতো, তাহলে অঙ্ক করতে গিয়ে তোমার মনের ভিতর অনেক পজিটিভনেস ফিল করবে। এর কারণে তুমি অনেকটা বেশি সময় ধরে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, যার ফলাফল হবে তুমি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ মার্ক গ্যাদার করতে পারবে। বাট যদি ম্যাক্সিমাম টিচাররা কি করেন, তারা আসেন, অঙ্ক দেখান এবং অঙ্কগুলো সলভ করায় দেন। যদি টিচার অঙ্ক সলভ করায়, আমরা ওই একটা অঙ্কই পারি, বাট পরবর্তী অঙ্ক কিভাবে করতে হয় ওইগুলো আর আমরা পারি না। বাট যদি আমরা এই সবগুলো টপিক সুন্দর মতো পারি, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে যত ধরনের ম্যাথ আসবে এই কনসেপ্টগুলো দিয়ে আমরা খুব সুন্দর মতো করে ফেলতে পারবো। কেন আমি তোমাদের জন্য ভাই এত পরিশ্রম করছি, এর রিজনটা ভেরি সিম্পল, যে আমরা জানি যে আমাদের এই পঞ্চম প্রজন্মের বাংলাদেশটা অনেক পিছিয়ে হয়। আর এই জায়গায় পৃথিবীর মানুষ গ্রাউন্ড ফ্যান থেকে প্রায় 42,000 ফিট উচ্চতা পর্যন্ত উপর থেকে ড্রোন দ্বারা, বাইরাক্তার ড্রোন দ্বারা পৃথিবীর গ্রাউন্ড ফ্রেমের থার্মাল এক্সটেনশন ফোর্সের পরিবর্তন লক্ষণ করতে পারে। সেই জায়গায় আমরা ফিজিক্সে প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি পিছিয়ে। যদি আমার কথা তোমার ভাইয়া বিশ্বাস না হয়, তাহলে তুমি একটা মার্কেটে অথবা বাজার প্লেসগুলোতে যাও, আর এরপরে তুমি বিয়ে বাড়িতে পার্টি স্প্রে, আনন্দের জন্য যে আমরা পার্টি স্প্রেগুলো ব্যবহার করি, আর সেই পার্টি স্প্রেও যদি তুমি কিনতে যাও, দেখবে যে তার গায়ে লেখা আছে মেড বাই চায়না। তুমি কোনো একটা ফোন কিনবে, তুমি কোনো একটা ডিভাইস কিনবে, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল ডিভাইস কিনবে, যাই কেনে না কেন সব কিছুতেই লেখা থাকবে মেড বাই চায়না। তো আমরা এই যে লাখ লাখ স্টুডেন্ট প্রতি বছর পড়াশোনা করি, এরপরেও কিন্তু আমরা খুব একটা ভালো ফলাফল গ্যাদার করতে পারতেছি না এই পঞ্চম প্রজন্মে। তো কেন পারতেছি না আমরা এই পঞ্চম প্রজন্মে ভালো ফলাফল গ্যাদার করতে? এর কারণটা ভেরি সিম্পল, যে আমরা শুধু অঙ্ক করি, বাট এই অঙ্কগুলো কিভাবে আসছে, কেন এরকম হয়েছে, এইগুলো কিন্তু আমরা জানি না। যদি আমরা একটা অঙ্ক করি, শুধু আমরা ওই একটা অঙ্কই পারি। বাট তুমি যদি এই কনসেপ্টগুলো জানো, এখান থেকে তুমি হাজারো অঙ্ক তৈরি করতে পারবে, যেগুলো তুমি নিজে তৈরি করবে। কারণ তুমি তখন কোনো একটা এক্সপেরিমেন্ট করবে, তখন ওই এক্সপেরিমেন্টে তোমার কোশ্চেন কর্তা যে কোশ্চেনের যে প্রেডিকশনগুলো করবেন, যে মানগুলো তিনি ব্যবহার করবেন, তো তুমি যখন ভাই ওই এক্সপেরিমেন্টটা করতে যাবে, তখন কি আর ওই মানগুলো কাজে লাগবে? ডেফিনেটলি কাজে লাগবে না। তো তোমার এক্সপেরিমেন্টে যেসব মানগুলো আসবে, ওই মানগুলো বসায় তোমাকে ফলাফল অব্দি দিতে হবে, তবেই কেবল ভালো কিছু করা সম্ভব। বাট আমরা কি করি? আমরা শুধু অঙ্ক করি, ফলাফল কি দাঁড়ায়? আমরা কোনো কিছু তৈরি করতে পারি না, আমরা এক্সপেরিমেন্ট করতে ভয় পাই। বাট ভাই, তুমি কিন্তু ছোটবেলায় প্রমাণ দিয়ে রাখছো যে তুমি ফোনের বিভিন্ন ধরনের সার্কিট মার্কিট ভেঙে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করছো, লাইট তৈরি করছো, আদারওয়াইজ অনেক জিনিসপত্র তৈরি করছো। এরপরে যখন তুমি বড় হয়েছো, তখন তোমার ফ্যামিলি তোমার জানাইছে যে এইগুলো করা যাবে না, ইলেকট্রিসিটি এটা অনেক ভয়ঙ্কর, এগুলো শর্ট দিবে, এতে তুমি মারা যেতে পারো। এরপরে হয়তো বা তোমার মনের ভিতরে অনেক ভয় কাজ করছে, ফলাফল তুমি এইগুলো থেকে নিজেকে দূরে সরাই ফেলতে, এবং তুমি তখন ব্যর্থ হয়েছো। কারণ আমরা জানি যে হার না মানা এক যোদ্ধার নামে হচ্ছিল বিজয়ী সেনা, সেই কেবল বিজয়ী হয় যে শেষ পর্যন্ত লড়াই করে যায়। আর এই লড়াইয়ে আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাকে সব ধরনের সহযোগিতা দিয়ে তোমার পাশে থাকতে। তো ভাই, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে তোমাদের সাথে আমাদের এই ক্লাসের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই ক্লাসটির সব ধরনের সিকিউ নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। আর সেই ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং সেই ক্লাসে আপনাদের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমি অনেক বেশি এক্সপেক্ট করি ভাইয়া। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ। দেখা হবে পরবর্তী কোনো দিন। কাট।